চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমরা কিভাবে NH12 ধরে কলকাতা থেকে ডালখোলা গেছিলাম। ডালখোলা থেকে NH27 ধরে আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছিলাম, আর শিলিগুড়িতে গিয়ে মাটিগাড়াতে উঠেছিলাম। এই ভিডিওটাতে থাকবে NH27 শিলিগুড়ি টু আসাম পর্যন্ত সম্পূর্ণ রোড ডেসক্রিপশন। তো ভিডিওটা একদমই মিস করো না, আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো NH27 আশেপাশের প্রকৃতিকে। চলো ভিডিওটা বেশি বকবো না, শুরু করি আমাদের মেঘালয় সিরিজের ডে 2। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আর আজকে হচ্ছে কি 6 ডিসেম্বর, আমরা কিন্তু বেরিয়ে পড়বো আজকে গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে আমরা চলে যাবো। এবারে ট্রিপ কিন্তু আমাদের হতে চলেছে মেঘালয়। হ্যাঁ, মেঘালয়। আর তোমাদের জন্য কিন্তু অনেক নতুন নতুন চমক কিন্তু অপেক্ষা করে রয়েছে, তাই এই সিরিজটা কিন্তু একদমই মিস করো না, দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর কালকে তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমরা কিন্তু সন্ধ্যা 7:30টার সময় এসছি, টায়ার্ড ছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি কালকে। আজকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলের রুম। আর এখানে কিন্তু হাইওয়ে লজ একদম দেখবে মাটিগাড়া মোড় থেকে ডান দিকে একটা গলি ঢুকে গেছে। হাইওয়ে লজ যে কাউকে বললে জিজ্ঞাসা করলে বলে দেবে, ঠিক আছে। আর চলো, এই দেখো, এই হচ্ছে গিয়ে আমাদের রুম। এটা হচ্ছে গিয়ে বাথরুম, আর এটা হচ্ছে গিয়ে একটা মিরর আছে। চলো তাহলে ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করি। আর আজকে কিন্তু আমাদের গন্তব্য থাকবে গুয়াহাটিতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর চলো, আর এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি ফুল ইনফরমেশন দেবো রোড ব্যাপারে, যে NH27 দিয়ে কীভাবে তোমরা গুয়াহাটিতে চলে যাবে। যদিও রাস্তাটা পুরোপুরি গুয়াহাটিতে চলে যাচ্ছে, পুরো ডিটেলসে কিন্তু রাস্তাটা পুরো একদম বর্ণনা থাকবে। যাই হোক, আর চলো তাহলে ভিডিওটা শুরু করি, বেশি গল্প না করে একবারই গোপর সেট করে দেখা হচ্ছে। চলো, আজকের তাহলে কিন্তু ভিডিও এখান থেকে শুরু করছি। আর এটা কিন্তু আমাদের হাইওয়ে লজ, যেখানে আমরা কালকে স্টে করেছিলাম। ফোন নম্বরের দিকে রয়েছে, ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, তাও আর তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর সামনে হচ্ছে গিয়ে মাটিগাড়া মোড় ডান দিকে, আর আমরা কিন্তু এখন আপাতত বাঁদিকে যাব। চলো, আমরা বেরিয়ে পড়লাম হাইওয়ে লজ ছেড়ে, মানে কালকে আমাদের যেখানে স্টে ছিল সেখানে ছেড়ে বেরিয়ে গেলাম। এবার আমাদের মেন উদ্দেশ্য থাকবে সেবক যাওয়া। সেবক থেকে আমরা করোনেশন ব্রিজ পার করে তারপরে আমরা হচ্ছে কি NH27 ধরে সোজা যেতে থাকবো গুয়াহাটির উদ্দেশ্যে। আর চলো আপাতত সেবক রোড ধরি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এই রাস্তাটা ধরলাম তার কারণ একটাই, ধূপগুড়ি দিয়েও যেতে পারতাম, এবার ধূপগুড়ি দিয়ে গেলাম না, কারণ এই দিকে রাস্তা যেটা আছে, আমরা যে রাস্তাতেই যাচ্ছি তার স্নিক ভিডিওটা তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, মানে আমার চ্যানেলে যে আগে যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলোতেও দেখেছো। আর তাই জন্য এই যে রাস্তাটা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আমার মারাত্মক সুন্দর লাগে, ঠিক আছে। তাই জন্য আমি এই রাস্তাটা বেছে নিই প্রত্যেকবার যখন আসি, যখনই পারি, মানে যখনই পসিবল হয় তখন হচ্ছে কি আমরা এই রাস্তা দিয়েই রাইডটা করি। সত্যি খুব সুন্দর রাস্তা। চলো সেই রাস্তা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আচ্ছা, ভালো কথা, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আবার কিন্তু আরেকটা ব্যাপারও আছে, ওই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে ওখান থেকে কিন্তু ভিস্টাডোম কোচের লাইনগুলো যদিও ওখান থেকে আসলেও পাওয়া যেতে পারে, না পাওয়া যাবে না, ওই দিক দিয়ে আসলে পাওয়া যাবে না। এদিক দিয়ে আসলে কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর দিয়ে যদি যাই তাহলে কিন্তু ভিস্টাডোম কোচের যে লাইনগুলো যেগুলো রয়েছে, মানে যেটা একদম সোজা আলিপুরদুয়ার কোচবিহার চলে গেছে, ঠিক আছে, সেই লাইনটাও কিন্তু আমাদের পাশ থেকেই কখনো ডান দিক কখনো বাদিক হতে হতে যাবে। আর তার জন্যই কিন্তু ওই রাস্তাটার সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এমনিতেই তো স্নিক বিউটি এত সুন্দর, তারপরে তো হচ্ছে গিয়ে যদি ট্রেন পাওয়া যায়, ওফ, অসাম লাগে, অসাম। আর চারিপাশে চা বাগান। এখন বাজে সকাল 7টা, 7:30 এখনও বাজেনি, আমরা 7:10 বেরিয়েছি, এখন ঘড়ির কাঁটায় 7:22 বাজে। আর এই সময় গেলে আশা করা যায় যে চা শ্রমিকরা চা তুলছে, এরকম দৃশ্য হয়তো দেখতে পাবো আমরা। তাহলে দেখতে দেখতে কিন্তু সেবক রোডে উঠে গেলাম। আর সেবক রোড এখন বেশ কিন্তু ফাঁকা। আমরা যে শিলিগুড়িতে কালকে ছিলাম না, বেশ ভালো করেছি, এদিকে কিন্তু শিলিগুড়ির জ্যামটা পাইনি আমরা, পুরোপুরি শিলিগুড়ির জ্যামটাকে অ্যাভয়েড করে ডাইরেক্ট সেবক রোডে উঠে গেছি আমরা। সেবক রোডে উঠে গিয়ে এখন তো দেখছি রাস্তা প্রায় ফাঁকাই আছে, যদিও সকাল। আর এখানে মনে হয় কিছুটা একটা কাজ হচ্ছে, হ্যাঁ, ব্রিজের কাজটা হচ্ছে, উপর থেকে যে পুলটা আছে সে পুলটার কাজ হচ্ছে, ওর জন্য মেবি এদিক দিয়ে ঘুরিয়ে 1 ওয়ে করে দিয়েছে লাইনটা। যাই হোক, সামনে গিয়ে আবার 2 ওয়ে লাইনই আছে।
অসুবিধা হওয়ার কথা না, কোনো রকম জ্যাম নেই। এখনও দেখো দোকানপত্রই দেখেছো খোলেনি এখনও। আর আমরা সকাল সকাল তাই জন্য বেরিয়ে পড়েছি যাতে জ্যামে যেতে না পড়তে হয়। যতটা সম্ভব হোক তোমাদেরকে পুরো ভালোভাবে তোমাদের জন্য ভিডিওটা দিতে পারি, তার জন্য সকাল সকাল বেরিয়ে যাওয়া। আলো থাকলে কি ব্যাপারটা বলো তো, আলো থাকলে তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে, যে কীভাবে কোন দিক দিয়ে যাবে কি না যাবে, আর সেটাই চেষ্টা করেছি। এবার দেখা যাক কি হয়। আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে ঢুকে গেছি। আর তোমরা জানো যে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু বেঙ্গল সাফারিও হয়, ঠিক আছে। এই হচ্ছে কি গেট, আগেও একটা গেট ছিল, আমি মিস করে গেছি, ঠিক আছে, বাঁদিকে গেট। আর এইখানে কিন্তু মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু প্রচুর তোমার হচ্ছে গিয়ে মানে বাঁদর দেখা যায়, জীবজন্তুও দেখা যেতে পারে, ঠিক আছে, কোনো সময়। আর মানুষের মুখে শোনা আছে যে এইখানে নাকি তোমার হচ্ছে কি বাইসনও নাকি প্রচুর দেখা যায়, বাইসনের কারণে নাকি অনেক মানে বাইকারের হচ্ছে কি অ্যাক্সিডেন্টও হয়েছে, এরকম শোনা গেছে। আর এই রাস্তার তো সৌন্দর্য তোমরা আমার চ্যানেলে তো দেখেইছো, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটাতে মানে যতই গরম পড়ুক এই রাস্তাটা ঠিক ঠান্ডা থাকবেই থাকবে, একটুও রোদ মানে সেরকম একটা বেশি রোদ ফোদ থাকে না এতে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি NH-31 দেখাচ্ছে, NH-10 আর হচ্ছে গিয়ে NH-27, এটা কিন্তু হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে মিল, ঠিক আছে, বলতে পারো যে সেবক রোডটা যেটা বলো, এই কিছুটা কিলোমিটার কিন্তু দুটো রোড কিন্তু একসঙ্গে হয়ে তারপরে কিন্তু এগিয়েছে। আর এখান থেকে মালবাজার দেখাচ্ছে 44 কিলোমিটার। চলো আপাতত মালবাজারের দিকে এগাই। আর তার মাঝখানে আমরা করোনেশন ব্রিজ পার করে একটা ফাঁকা থেকে পেট্রোল পাম্পে আগে পেট্রোলটা ফুল আপটা করিয়ে নিয়ে তারপরে শান্তিতে একদম পুরো ট্রেনে গুয়াহাটির দিকে এগিয়ে যেতে হবে। আর এই রাস্তাটায় কিন্তু বেশ একটা মোটামুটি ভালো ঠান্ডা রয়েছে। উইন্টার সিজনে এসছি, এইসব রাস্তায় তো ঠান্ডা তো জাঁকিয়ে পড়বে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে কি এই রাস্তা দিয়ে না তোমরা হচ্ছে গিয়ে মানে কি বলবো, রাতে একটু রাইডটা অ্যাভয়েড করো, ঠিক আছে, রাতে একটু রাইডটা অ্যাভয়েডই করো। কারণ এইখানে না রাতেবেলা তোমার হচ্ছে গিয়ে মানে অনেক জীবজন্তু বেরিয়ে আসার চান্স থাকে, ঠিক আছে। আর এই সমস্ত রাস্তা পুরো ফাঁকা শুনশানের মতন থাকে, অন্ধকার মানে কি বলবো অন্ধকারাচ্ছন্ন থাকে। তা তোমরা চেষ্টা করবে রাতে যাতে রাইডটা যাতে না করো তোমরা এই রাস্তা দিয়ে। ও হো দেখো, এই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির রাস্তা দিয়ে আসছি, আর জাস্ট এই জঙ্গলের রেঞ্জটা পার করে এত সুন্দর একখানা পাহাড়ের রেঞ্জ দেখো, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর এই দেখো হচ্ছে কি তিস্তার জলের কালারটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে তিস্তার জলের কালারটা। আর রোদটা জাস্ট তিস্তার জলে এসে পড়েছে, হেভি লাগছে। আমরা আর কিছুটা দূর গিয়ে করোনেশন ব্রিজ পাবো, করোনেশন ব্রিজ পার করে NH-17 উঠে যাবো। আর NH-10টাকে ছেড়ে দেবো, NH-10 কিন্তু সোজা চলে যাবে গ্যাংটকের দিকে। আর আমরা গ্যাংটকের দিকে না গিয়ে ডান দিকে চলে যাব, একদম পুরো সোজা মালবাজার চালসার দিকে। দেখো আমরা দেখতে দেখতে সেবক কালীবাড়ি চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের বাঁ হাতে সেবক কালীবাড়ি, দেখতে পাচ্ছ সেবকেশ্বরী কালী মন্দির বাঁ হাতে। আর ডান দিকে কিছুটা দূর গেলেই আমরা করোনেশন ব্রিজ পাবো, করোনেশন ব্রিজ পার করব, পার করে তিস্তার উপর দিয়ে আমরা চলে যাব NH-17। আর আপাতত এখন আমরা NH-10 রয়েছি, NH-10টা এই জাস্ট কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। চলো দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজ চলে আসলাম, আমরা ডান দিকে যাব। আর এই হচ্ছে গিয়ে করোনেশন ব্রিজ, ডান দিকে সোজা চলে গেছে NH-10 একদম পুরো গ্যাংটকের দিকে, সিকিম চলে যাচ্ছে। আর আমরা ডান দিকে চলে যাচ্ছি পুরোপুরি করোনেশন ব্রিজ পার করে NH-17 ধরবো। এই হচ্ছে গিয়ে তিস্তা রিভার। ওহ কি সুন্দর লাগছে দেখো তিস্তা রিভারটা, খুব সুন্দর লাগছে। কালারটা না, জলের কালারটা প্রায় নীলব টাইপের, নীলব সবুজ টাইপের, এরকম টাইপের একটা জল, খুব সুন্দর লাগছে। দেখো ডান দিকে ওই দিকে দেখা যাচ্ছে ভিস্টাডোম কোচের লাইন, যেটা আলিপুরদুয়ার কোচবিহার পর্যন্ত চলে গেছে। আর এই যে করোনেশন ব্রিজ, এই করোনেশন ব্রিজ 1937 থেকে 1941-এর মধ্যে তৈরি হয়েছিল। আর এইটা কিন্তু কালিম্পং আর হচ্ছে গিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে। আর এই করোনেশন ব্রিজ পার হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে আমরা আপাতত রয়েছি কালিম্পং ডিস্ট্রিক্টে।
ঠিক আছে, এতক্ষণ ছিলাম আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট। আর এই যে করোনেশন ব্রিজ, এই করোনেশন ব্রিজটাকে কিন্তু অনেকে বাঘপুলও বলে। বাঘপুল কেন বলে, দেখো বাঘ ছিল, দেখবে দুটো বাঘ না দুদিকে দেখবে রাখা আছে। এই করোনেশন ব্রিজে যখন উঠবে ডান দিক বাঁ দিক দেখবে। আমরা জাস্ট করোনেশন ব্রিজটা পার করে NH-17 উঠে গেছি। NH-17 উঠে তোমরা কিছুটা দূর এগিয়ে এসে মংপং ফরেস্ট পাবে। মংপং ফরেস্ট থেকে মালবাজার দেখাচ্ছে 27 কিলোমিটার। আর এই রাস্তাটা কিন্তু প্রচুর প্রচুর সুন্দর রাস্তা, কারণ এক এক করে কিন্তু অনেকগুলো কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই রাস্তায় তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তা চলো এক এক করে দেখাচ্ছি। তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো, আগে যেসব ভিডিওগুলো করেছিলাম সেখানেও দেখেছো যে এক এক করে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ভিতর থেকে এই রাস্তাটা কিন্তু এগিয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা 14। অনেকটা তাড়াতাড়ি শুরু করেছি তোমাদের জন্য। এবার দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি আর কতটা কি দেখাতে পারি ক্লিয়ার তোমাদেরকে, সেটাই দেখার বিষয়। আর হ্যাঁ, কি বলবো, যে কপাল যদি খারাপ থাকে তাহলে জানি না কি হবে, কারণ আমার গোপ্রোটা কিন্তু মাঝখানে একটুখানি প্রবলেম দেখা দিয়েছে। এবার দেখা যাক কি হয়। ক্লিয়ার তো করলাম, ঠিকঠাক করলাম, এবার দেখি কি হয়। জাস্ট গোপ্রোটা অন করছি না, স্ক্রিনটা কীরকম কেঁপে উঠছে আর ভিজুয়াল কিছুই দেখাচ্ছে না, স্ক্রিনটা কেঁপে স্টপ হয়ে যাচ্ছিলো। তারপরে ব্যাটারিটা খুলে আবার ব্যাটারিটাকে নতুন করে পরিয়ে তারপরে পাওয়ার অফ করে পাওয়ার অন করলাম। এখন দেখছি টুকটাক ঠিক আছে, এবার জানি না কি হবে। দেখো তোমাদের যেমনটা বলেছিলাম যে আলিপুরদুয়ার আর হচ্ছে কি কোচবিহারের লাইন আমাদের সঙ্গে জয়েন হবে কিছুক্ষণ পরে। তা দেখো আমাদের বাঁ হাত দিয়ে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার আসামের লাইন কিন্তু চলে গেছে। আর এই ঠিক লাইনটা গেছে, লাইনটা এতটা সুন্দর না, এত ফরেস্টের ভিতর দিয়ে গেছে প্রধান কথা। আর হচ্ছে গিয়ে এত সুন্দর চা বাগানের মধ্যে থেকে গেছে লাইনটা, খুব সুন্দর লাগে। এই দেখো জাস্ট চা বাগানের রেঞ্জগুলো কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই সেবকের পর থেকে আলিপুরদুয়ার কোচবিহারের যে জার্নিটা কিন্তু খুব সুন্দর জার্নি। চা বাগান, পাহাড়ের মাঝখান থেকে, জঙ্গলের মাঝখান থেকে জাস্ট চলে গেছে লাইনটা, খুব সুন্দর। কোনো এক সময় ইচ্ছা আছে যে এর ফিলটা আমি নেব এই লাইন দিয়ে। ঠিক আছে, জার্নি করার যে ফিল, এই ফিলটা আমি অবশ্যই নেব আর তোমাদেরকেও শেয়ার করব সেটা। যাই হোক, গুয়াহাটি দেখাচ্ছে 506 কিলোমিটার আর এখান থেকে কিন্তু আমার নেটে দেখাচ্ছে 438 কিলোমিটার। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপাতত মালবাজারের দিকে। ওয়েদার এতটা ক্লিয়ার আছে, মানে কি বলবো। দেখো বাঁ দিকে আমাদের বাগড়াকোট যে বাগড়াকোট লুপ ব্রিজটা কিন্তু বাঁ দিকে দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আর আমরা আপাতত এলেনবাড়ি ওয়াশিবাড়ি পার করেছি, ওয়াশিবাড়ি পার করে সোজা চলে যাচ্ছি বাগড়াকোটের যে মিনা মোড়ের দিকে চলে যাচ্ছি। আর বাঁ হাতে বাগড়াকোটের লুপ ব্রিজ সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা সামনে সম্ভবত এটা হচ্ছে গিয়ে লিস রিভার। হ্যাঁ, লিস রিভার আমরা পার করছি এখন। লিস রিভার পার করছি। লিস রিভারের জল কিন্তু বেশ নেই, একদমই নেই লিস রিভারের জল। এই লিস রিভার পার করলাম। এবার বাগড়াকোট যে মিনা মোড় পড়বে কিছুক্ষণের মধ্যে। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত বাঁ হাতে পড়লো। এই বাঁ হাতে যে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত পার করে জাস্ট কিছুটা দূর এগিয়ে বাগড়াকোট পড়বে মিনা মোড়। বাগড়াকোট মিনা মোড় থেকে তোমরা ঢুকে যাবে, ঢুকে গিয়ে রেল লাইন মানে রেল গেট টপকে ওদিকে গেলে তোমরা বাগড়াকোট যে লুপ ব্রিজ যাওয়ার রাস্তা পড়বে। সেই লুপ ব্রিজের রাস্তা যদি তোমরা ওঠো, ওখান থেকে তোমরা সোজা চলে যেতে পারবে কালিম্পং, গ্যাংটক, ওদিক দিয়ে লাভা, লোলেগাঁও। ঠিক আছে, এদিক দিয়েও কিন্তু পাহাড়ের রেঞ্জগুলোতে কিন্তু ওঠা যায়। ঠিক আছে, দেখো বাগড়াকোট যে মিনা মোড় এই বাঁ দিক দিয়ে চলে গেল। ঠিক আছে, এই যে মিনা মোড় থেকে বাঁদিকে চলে গেল হচ্ছে গিয়ে বাগড়াকোট লুপ ব্রিজের রাস্তা। এই দেখো বাগড়াকোটের যে মিনা মোড়টা পার করলাম। পার করার পরে যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু NH-717A। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি বাগড়াকোটের যে লুপ ব্রিজ, সেই লুপ ব্রিজের সঙ্গে কিন্তু পুরো মেশাবে। হ্যাঁ, আর এই রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা যদি হয়ে যায় তাহলে
বাগড়াকোটের যে লুপ ব্রিজের যে রাস্তা, যেটা আমরা ভিতর থেকে গেছিলাম, তোমরা আমার আগে বাগড়াকোটের যে লুপ ব্রিজের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখতে পারবে। সেই ভিডিওতে দেখলে তোমরা দেখবে যে আমরা ভিতর থেকে গিয়ে ওই মেন এই যে রাস্তাটা যেটা গেছে এখনো তৈরি হয়নি, কানেক্ট যেটা হয়নি এখন ওই রাস্তার সাথে, এই রাস্তায় কিন্তু উঠেছিলাম। তা সেটা কিন্তু আর করতে হবে না, জাস্ট এরকমভাবে ঘুরে এই রাস্তা দিয়ে ঘুরে এরকমভাবে জাস্ট উঠে গেলে আমরা বাগড়াকোট লুপ ব্রিজের যে রাস্তা সেই লুপ ব্রিজের রাস্তা পেয়ে যাব। আর এই রাস্তাটা থেকে পার করে এই বাঁ হাতে তোমাদের একটা ভিউ পয়েন্টে নিয়ে গেছিলাম, মনে আছে? এই দেখো, এই জাস্ট নিচটা থেকে চালতাবন, যে চালতাবনের ভিডিওটা কিন্তু এই ভিতর থেকে গিয়ে করে এসেছিলাম আমরা। আর সামনে এবার আমাদের পড়বে ঘিস রিভার পার করবো আমরা ঘিস রিভার কিন্তু পার করছি। আর এই যে রুটটা গুয়াহাটি যাওয়ার যে রুট, এই রুটে কিন্তু প্রচুর আমরা নদী পাবো, ছোট বড় অনেক নদী পাবো, পপুলার নদীও পাবো অনেক। তা যেমন প্রথমেই পেলাম তিস্তা, তারপরে পেলাম লিস, তারপরে পেলাম ঘিস, এবার আরও কিন্তু রয়েছে, সেগুলো এক একটা করে তোমাদের দেখাবো। চলো, আমরা এখন রয়েছি ওদলাবাড়িতে। আর ওদলাবাড়িতে কিন্তু বাঁ হাতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঝান্ডির দিকে চলে গেছে, রাস্তাটা। ঝান্ডির রাস্তা বাঁ দিকে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি সোজা। পাহাড়ে জাস্ট দেখো কি সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ, ওয়াও কি সুন্দর লাগছে। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো আরো বেটার হবে, দেখা যেত আরো বেটার হবে। পাহাড়ের রেঞ্জটা সেই ওই দিক দিয়ে এসে পুরো এই দিকটা পর্যন্ত কিন্তু চলে এসছে। পাহাড়ের রেঞ্জটা খুব সুন্দর লাগছে। আবছা হালকা পাতলা এখনো পাহাড় দেখা যাচ্ছে এদিকে। আসলে কি বলতো, আমরা তো প্রপার উইন্টারে এসেছি, প্রপার উইন্টারে হালকা কুয়াশা থাকবেই না, ফগ থাকবেই। তা ফগ থাকার জন্য কিন্তু পাহাড়ের রেঞ্জটা ক্লিয়ার পেলাম না আমি ঠিকঠাক। এছাড়া কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি, খালি চোখে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে বেশ ভালোই। ঘড়ির কাঁটা এখন বাজে 8:37 আর আমরা কিন্তু ডামডিম পার করছি। আর NH-17 উপরে রয়েছি। বাঁ হাতে সামনের মোড়টা থেকে বাঁ হাতে চলে গেলে NH-717 ধরে ফেলবে, যেটা দিয়ে তোমরা সোজা চলে যেতে পারবে গরুবাথান দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার। ডামডিম স্টেশন ডান দিকে দেখাচ্ছে 2 কিলোমিটার, গরুবাথান দেখাচ্ছে বাঁ দিকে। এই হচ্ছে গিয়ে ডামডিম মোড় আমরা পার করছি। বাঁ দিকে চলে গেছে গরুবাথান, লাভা এদিক দিয়ে চলে যেতে পারবে, আলগাড়াও দিক দিয়ে চলে যেতে পারবে। আর আমরা ডামডিম পার করে সোজা চলে যাচ্ছি মালবাজারের দিকে। আমরা এখনো পর্যন্ত NH-17 রয়েছি। আর NH-17 থেকে সোজা চলে যাচ্ছি এখন মালবাজারের দিকে। আর আমরা তো বাগড়াকোটের যে মিনামোড় পার করলাম, ওয়াশিবাড়ি, এলেনবাড়ি, এগুলো সব পার করলাম, ওদলাবাড়িও পার করলাম, পার করে এখন চলে যাচ্ছি মালবাজারের দিকে। আর তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমরা কিন্তু এই রাস্তাটা ধরে অলরেডি অনেকবার ভুটানে গেছি, যেটা হচ্ছে কি হাসিমারা পর্যন্ত। এবার হাসিমারার পর থেকে ওইদিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তোমাদের আর দেখানো হয়নি। তো আজকে কিন্তু সেই রাস্তাটাও আমরা কভার করব, আর সেই রাস্তাটাও প্রপারভাবে তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা যদি গুয়াহাটি যাও তাহলে আমার এই ভিডিওটা দেখে গেলে কিন্তু তোমাদের বেশ উপকার হবে। প্রত্যেকটা জায়গার ব্যাপারে তোমরা জানতে পারবে আর ঠিকঠাক ইনফরমেশান পাবে, আশা করি দেওয়ার চেষ্টা করবো। এবার চলো, দেখো আমরা দেখতে দেখতে মালবাজারে উঠে গেলাম। এবার আমাদের মালবাজার থেকে বাঁ হাতে নিয়ে নিতে হবে। আর এই মালবাজার থেকেও কিন্তু তোমরা গরুবাথান চলে যেতে পারবে। হ্যাঁ, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, মালবাজার থেকে গরুবাথান দেখো। আর এই যে তোমরা যে শিলিগুড়িতে সবসময় গিয়ে ওঠো, শিলিগুড়ির থেকে ছাড়িয়ে কিন্তু এই মালবাজার থেকেও তোমরা ট্যুর প্যাকেজ কিন্তু করতে পারো। মানে আমি বলবো তাহলে কিন্তু রাস্তাটা প্রচণ্ড ভালো পাবে। কারণ গরুবাথান হয়ে যে লাভালোলেগার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু দেখার মতন। আর আপাতত আমরা NH-17 রয়েছি। 17 ধরেই একদম 17 যেরকম গেছে সেরকম বাঁ হাতে চলে যাবো। এবার NH-17 উপরে কিন্তু আমরা থাকবো। রাস্তাটা জাস্ট বাঁদিকে ঘুরে গেছে, বাঁদিকে চলে গেছে লাটাগুড়ি, চালসা। আর আমরা সেই বাঁ হাতেই ধরে নিলাম। এই দেখো, এটা গুরজং ঝোড়া আমার গুরজং মোড় যেটা বলে। গুরজং মোড় থেকে কিন্তু তোমরা বাঁ দিকে চলে যাবে লাভার দিকে, এই রাস্তার দিকে চলে যেতে পারবে, লাভার দিকে চলে যেতে পারবে, লাভা। আর এই গরুবাথান হয়ে লাভার রাস্তা তোমাদেরকে বললামই, তোমরা আমার
চ্যানেলে দেখে নিতে পারবে। চালসা এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার, লাটাগুড়ি দেখাচ্ছে 28 কিলোমিটার। আমরা মালবাজার পার করে ফেললাম, এবার চালসার দিকে এগিয়ে যাচ্ছি। বাইকেও কিছুক্ষণ পরে গিয়ে ফিউল আপটা করিয়ে নেবো। দেখো মালবাজার পার করলাম আর আমরা কিন্তু মাল রিভারে চলে আসলাম। মাল রিভারের উপর থেকে মাল সেতু এখন পার করছি। আর এখানে হচ্ছে গিয়ে মালবাজার এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন মালবাজারের গেট। কুর্তি ব্রিজ আমরা পার করছি, কুর্তি নদী। আর এই কুর্তি নদীর পরেই কিন্তু আছে মূর্তি নদী। আর মূর্তি নদীর পরে না তো আগে তোমার হচ্ছে কি খুনিয়া মোড় পড়বে। আর খুনিয়া মোড় থেকে বাঁ হাতে চলে গেলে কিন্তু ঝালংবিন্দুর রাস্তা। কুর্তি নদীটা পার করে তোমরা চালসাতে ঢুকে পড়বে। আর চালসা পার করতে হবে এবার আমাদেরকে। চালসা পার করে খুনিয়া মোড়ের দিকে বাঁ দিকে চলে গেছে মেটেলি, গুয়াহাটি চলে গেছে সোজা। ডান দিকে চলে গেছে কিন্তু আমাদের লাটাগুড়ি। ঠিক আছে, আমরা সোজা চলে যাব কিন্তু। এই বাঁদিকে যে রাস্তাটা গেছে দেখলে, বাঁদিকের রাস্তাটা কিন্তু চালসা ভিউ পয়েন্ট, সে আমরা গেছিলাম মনে হচ্ছে সামসিং কিন্তু চলে গেছিলাম এই রাস্তা দিয়ে। আর ডান দিকে তো দেখালামই তোমাদের হচ্ছে গিয়ে লাটাগুড়ি যাচ্ছে। তেলিপাড়া দেখাচ্ছে 41, বীরপাড়া দেখাচ্ছে 50, আর গুয়াহাটি এখনো পর্যন্ত দেখাচ্ছে 408 কিলোমিটার। আলিপুরদুয়ার দেখাচ্ছে 112 আর গুয়াহাটি দেখাচ্ছে 407 কিলোমিটার। আর সামনে আমরা মূর্তি রিভার পার করতে চলেছি। মূর্তি রিভার চালসা পার করলেই কিন্তু মূর্তি রিভার, আর চালসা ঢোকার মুখে কুর্তি রিভার পাবে। এই দেখো বলতে বলতে আমরা কিন্তু মূর্তি রিভার পার করছি, মূর্তি ব্রিজের উপর দিয়ে। এই রাস্তায় তোমাদের যেমনটা বলেছিলাম প্রচুর কিন্তু তোমরা ছোট বড় নদী পাবে। দেখো আমরা এখন রয়েছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে। আর আমাদের সামনে রয়েছে খুনিয়া মোড় থেকে বাঁ হাতে চলে যাচ্ছে কিন্তু ঝালংবিন্দু, আর ডান হাতে চলে যাচ্ছে মূর্তি লাটাগুড়ি চলে যাচ্ছে। আর এই বাঁ হাতে ঝালংবিন্দু রাস্তাটা খুব সুন্দর। আর চাপড়ামারি যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে তার গেট কিন্তু বাঁ হাতেই তোমাদের পড়বে। আর এই চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যদি তোমার কপাল ভালো থাকে তাহলে কিন্তু তোমরা ময়ূরের দেখাও পেয়ে যেতে পারো। আমরা এখন জলঢাকা রিভার পার করছি। আর এই জলঢাকা রিভারটা কিন্তু নর্থ বেঙ্গলের কিন্তু একটা বেশ পপুলার রিভার। এই জলঢাকা রিভারটাই কিন্তু তোমার রয়েছে সেই ঝালংবিন্দুতে। যখন আমরা যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু জলঢাকা রিভারও দেখতে পেয়েছিলাম। তো এই জলঢাকা রিভারটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ওই ঝালংবিন্দুর ওখান থেকে কিন্তু আসছে। দেখো আজকের দিনে কিন্তু ফার্স্ট টোল প্লাজা, এটা ফার্স্ট টোল প্লাজা। খুনিয়া মোড় পার করলাম, খুনিয়া মোড় পার করার পরে এই টোল প্লাজা। আর এটা কিন্তু শুল্কপাড়া। আর এইটা পার করে কিন্তু আমাদের বাঁ হাতে চলে যাবে নাগরাকাটা। আর আমরা চলে যাব সোজা NH 17 কিন্তু ধরে রাখবো। সকাল NH 17 মধ্যে রাইড করছি। আর জাস্ট দেখো ডান দিকে চা বাগানে সূর্যের আলোটা পড়েছে আর কি সবুজ লাগছে। দেখো কি সুন্দর লাগছে। দেখো কচি কচি পাতাগুলো পুরো একদম মানে সবুজ হয়ে গেছে, পুরো সবুজ হয়ে গেছে, কচি কলা পাতা টাইপের কালার। ও কচি পাতাগুলো যা সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। NH 17 রাস্তাটা আমি যতবারই আসি ততবারই যেন পুরো নতুন করে পাই। আর এই দেখো সকাল কিন্তু চা শ্রমিকরা কিন্তু চা পাতা তুলতে লেগে পড়েছে। এই সমস্ত দৃশ্য দেখতেও ভালো লাগে। NH 17 সত্যি অসাধারণ। চলো তোমাদের এই রাস্তার কিছু ড্রোন থেকে ভিউ দেখাই, চলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপাতত গুয়াহাটির দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। সোজা চলে গেছে তেলিপাড়া, বিন্নাগুড়ি দেখাচ্ছে 17 কিলোমিটার।
আর আমরা কিন্তু বীরপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। কুজি ডায়না সেতু আমরা পার করছি। আর জল একদমই কম রয়েছে জল। আমরা কিন্তু ডায়না রিভার পার করছি। ডায়না রিভার পার করে আমরা এবার বানরহাটের দিকে ঢুকে যাব। এই ডায়না রিভারটা পার করা মানেই কিন্তু বানরহাট কিন্তু ঢুকে যাওয়া। বানরহাটে আমরা ঢুকে পড়লাম দেখো। আর ডায়না রিভারে মোটামুটি না সেরকম একটা জল নেই। চলো আমরা তাহলে বানরহাট ঢুকে গেলাম। গুয়াহাটি এখান থেকে দেখাচ্ছে এখনো পর্যন্ত 386 কিলোমিটার। চলো আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যতটা পারবো ততটা মানে আলো থাকতে থাকতে ভিডিও করব। এবার এই বানরহাট থেকে কিন্তু বাঁ দিকে চলে যাচ্ছে চামড়চি, সামস্তে যে বর্ডার আছে সেদিকে কিন্তু চলে যাচ্ছে। চলো তোমাদের সেটাও দেখাচ্ছি। দেখো এই বাঁ হাত দিয়ে ঢুকে গেলে কিন্তু তোমার রেল লাইন পার করে ওইদিকে যেতে হবে। ওইদিকে গেলে তোমরা চামড়চি সামস্তে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু পেয়ে যাবে। আর আমরা বানরহাটকে ফেলে রেখে সোজা চলে যাচ্ছি এবার মাদারিহাটের দিকে। দেখো এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা এসছে সেটা হচ্ছে কি NH 517A, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে কি ধূপগুড়ি শিলিগুড়ি চলে গেছে। আর আমরা আপাতত বাঁদিকেই যাব। আর এই রাস্তাটা কিন্তু একসঙ্গে মিশে আমাদের সঙ্গে একইবারে মানে বাঁদিকে পুরো জয়গাঁওর দিকে চলে যাবে, হাসিমারা হয়ে জয়গাঁও। তা আগে হাসিমারা পড়বে, আমরা হাসিমারা থেকে জয়গাঁওর দিকে ঢুকবো না, আমরা সোজা চলে যাব। আমাদের ডান দিক দিয়ে যে রাস্তাটা আসলো এটা তো তোমাদের বললামই, শিলিগুড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি দিয়ে আসলো। আর একসঙ্গে কিন্তু আমরা এই যে এখান থেকে, ঠিক আছে, এটা সম্ভবত তেলিপাড়া, ঠিক আছে, তেলিপাড়া, হ্যাঁ তেলিপাড়া মোড় থেকে আমরা একসঙ্গে হলাম। আমরা এখন রয়েছি এশিয়ান হাইওয়ে 48 আর নেটে রয়েছে 317, যেটা তোমার সোজা চলে গেছে বাঁ দিকে চলে যাবে 317টা, কিন্তু 48টা যাবে সোজা এশিয়ান হাইওয়ে। আর 317A দিয়ে তোমরা চলে যেতে পারবে জয়গাঁও পার করে তোমরা চলে যেতে পারবে একদম ডাইরেক্ট একদম ফুনসোলিং বর্ডার। আমরা বীরপাড়া পার করলাম। বীরপাড়া থেকে হাসিমারা দূরত্ব দেখাচ্ছে 26 কিলোমিটার, পাশাকা 42, গুয়াহাটি দেখাচ্ছে 362 আর নেটে দেখাচ্ছে 358, মানে ওই আশেপাশেই ধরে রাখো, ঠিক আছে। চলো আমরা দেখতে দেখতে কিন্তু রঙ্গোলি বাজনা টোল প্লাজাটা পার করছি। মাদারিহাট চলে এসেছি। মাদারিহাট থেকে এশিয়ান হাইওয়ে 48 বা 317 যেটাই বলো, সেখান থেকে আমরা বাঁ হাতে সেটা ধরেই বাঁ হাতে নিয়ে নেবো। বাঁ হাতে গেলেই আমাদের কিন্তু জলদাপাড়া যে ন্যাশনাল যে পার্ক রয়েছে, জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট পড়বে। বাঁ হাত গিয়ে জাস্ট ডান হাতে মুখ করলেই দেখবে গেটটা পড়বে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মাদারিহাট থেকে আসলাম ন্যাশনাল হাইওয়ে এশিয়ান হাইওয়ে 317, আর এই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। এটা কিন্তু নেটে রয়েছে এশিয়ান হাইওয়ে 317 আর হচ্ছে গিয়ে বোর্ডে রয়েছে এশিয়ান হাইওয়ে 48, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো তোমরা। জলদাপাড়ার যে ন্যাশনাল পার্ক আছে, জলদাপাড়া ন্যাশনাল পার্কে তোমরা চাইলে কিন্তু সাফারিও নিতে পারো, সাফারিও করতে পারো। আর এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিন্তু তোমার এক শিংওয়ালা যে গন্ডার রয়েছে, এক শিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত। এছাড়াও তোমার হচ্ছে হাতি দেখা যায়, রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা যায়। আর তোমরা কিন্তু এই জলদাপাড়া যদি আসো তাহলে কিন্তু বেঙ্গল সাফারি কিন্তু অবশ্যই নিতে পারো। সামনে আমাদের তোরসা রিভার আসছে, তোরসা রিভার পার করে কিন্তু আমরা হাসিমারাতে ঢুকবো। আর তোরসা রিভারের উপরে রাস্তাটা কিন্তু বেশ খারাপ দেখছি। এই হচ্ছে গিয়ে তোরসা রিভার।
তোরসে রিভারে কিন্তু জল সেরকম একটা নেই। উত্তরবঙ্গের কিন্তু বেশ পপুলার একটা নদী বলতে পারো। তিস্তার পরে যদি কোনো নদী থেকে থাকে উত্তরবঙ্গের পপুলার, সেটা হচ্ছে কি তোরসা রিভার। আর আমরা সেই তোরসা রিভার এখন পার করছি। তোরসা রিভার থেকে হাসিমারা এখনও 4 কিলোমিটার মতন বাকি আছে, হয়তো 4 থেকে 5, তার বেশি হবে না। হাসিমারা থেকে বাঁ দিকে চলে যাবে জয়গাঁও, আর আমরা বাঁ দিক যাবো না, আমরা যাব সোজা। তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, যে রাস্তাটাই পাবে তোমরা সেবকের ওখান থেকে সোজা হয়ে যেটা সিকিম গ্যাংটকের দিকে যাচ্ছে সেই রাস্তা ধরবে না, মানে NH10 ছেড়ে দেবে, ডান দিকে চলে আসবে, ওই রাস্তা ধরে একদম সোজা মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতর দিয়ে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে গিয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো আগেই পাবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ইয়েটা পাবে, যে কি বলে, ডুয়ার্সের যে জঙ্গল, যে ডুয়ার্সের ভিতর থেকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা ধরে জাস্ট সামনের দিকে এগিয়ে যাবে, গুয়াহাটি একদম সোজা। দেখো বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে কি হাসিমারা হয়ে একদম সোজা চলে গেছে একদম জয়গাঁওয়ের দিকে। আর আমরা কিন্তু হাসিমারা হয়ে বাঁ দিক নেবো না, আমরা যাবো সোজা। এই যে দেখো বাঁ দিকের রাস্তাটা চলে গেছে সোজা জয়গাঁও, আর সোজা চলে গেছে গুয়াহাটি। আমরা ডান দিকে গুয়াহাটি রাস্তাটা নিলাম। আর জাস্ট দেখো, মানে রাস্তাটা যে এদিকটা তো আমার অচেনা পুরো, ঠিক আছে। হাসিমারার পর থেকে আমার কিন্তু পুরোপুরি অচেনা, ঠিক আছে। তা এই হচ্ছে গিয়ে রাস্তার কন্ডিশন। দেখো দুপাশে চা বাগান, আর তার মাঝখান থেকে এরকম ঝাঁ চকচকে রাস্তা। সত্যি মানে কি বলবো, যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা তোমাদের বলে বোঝানো যাবে না। গুয়াহাটি দেখাচ্ছে 338 কিলোমিটার, আর 12বিশা দেখাচ্ছে 66 কিলোমিটার। 12বিশা যদি আমরা পার করি, তার মানে বুঝবে যে আমরা অলরেডি, মানে 12বিশা পার করা মানে কিন্তু আসামে ঢুকে যাওয়া, ঠিক আছে। আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার হচ্ছে গিয়ে 12বিশা। তা চলো আমরা এখন সোজা এই রাস্তা ধরে এশিয়ান হাইওয়ে 48 ধরে সোজা চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। হাসিমারা থেকে পার করে কালচিনি এরিয়ায় আছি আমরা। আর কালচিনি এরিয়ায় এসে জাস্ট একটা ছোট্ট নদীর পাশে দাঁড়িয়ে আছি। আর এই হাসিমারার পর থেকে তো অনেক, হাসিমারায় কেন, ডুয়ার্সের ওদিকে অনেক ছোটো বড়ো পপুলার নদীও রয়েছে, আর ছোটো বড়ো অনেক নদী রয়েছে, যে নাম না জানা অনেক নদী রয়েছে। তা সেরকমই একটা হাসিমারা পার করে কালচিনির পারে, মানে কালচিনি এলাকায় রয়েছে আমরা। কালচিনির পাশেই একটা নদী রয়েছে, সেই নদীতে আমরা এখন স্নান করব। আর ভুলবশত আজকে আমরা ডিম বা চিকেন ফিকেন কিচ্ছু নিয়ে আসা হয়নি। তা আমরা এখন এখানে বসে স্নানটা করবো, স্নানটা করে ম্যাগি বানিয়ে খাবো। আর ম্যাগিটাই হচ্ছে কি আমাদের দুপুরে লাঞ্চ হয়ে যাবে। তারপরে আমরা সোজা আসামের গুয়াহাটির দিকে এগাতে লাগবো। চলো, তা দেখো এখানে ক্যাপ্টেন সব খুলছে। আর এই হচ্ছে গিয়ে ছোট্ট একটা রিভার। আমরা এইখানে স্নান করার ইচ্ছা আছে, জিজ্ঞাসা করলাম আশেপাশে বাড়িতে, যেখানে হ্যাঁ স্নান করে, পরিষ্কার জল আছে। তা চলো, এই হচ্ছে গিয়ে বাইক রাখা, ওই হচ্ছে গিয়ে হাইওয়ে। একটা গাড়ি গেলে তোমরা দেখতে বুঝতে পারবে, একটা গাড়ি যাক, ওই দেখো একটা বাইক যাচ্ছে সম্ভবত। চলো আমরা তাহলে কিন্তু ড্রেসপত্র ছেড়ে বাইক ওইখানে পার্কিং করে এবার নদীর পাশে একদম পুরো নেমে গেছি। এবার এইখানে ম্যাগি রান্না হবে আর স্নান করে নেবো। চলো, পুরো মস্তি, একদম পুরো মস্তি। চলো তাহলে এবারে ম্যাগি খাই। ম্যাগি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাগি খেতে খেতে কথা হচ্ছে। আর এদিকে দেখো ক্যাপ্টেন, দেখো এই বুড়ো বসে জলের সঙ্গে খেলছে, দেখো স্রোতের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে। চলো তাহলে এবার আমরা ম্যাগি খাই, চলো। দেখো এই ম্যাগির যে প্যাকেটগুলো আছে, ম্যাগির প্যাকেটগুলো কিন্তু সব আমি হাতে নিয়ে নিয়েছি। জায়গা একদমই নোংরা করছি না, জাস্ট পকেটে ঢুকিয়ে নেবো এইভাবে। আর যেখানে ফেলার জায়গা উপযুক্ত সেখানে গিয়ে ফেলে দেবো জাস্ট। চলো এবার ম্যাগি হয়ে গেছে, ম্যাগিটাকে এবার বেড়ে নিই। বাবা অনেকটা করে ম্যাগি, দুপুরবেলা আর ভাত খেতে হবে না। এটা খেয়ে একদম পুরো গুয়াহাটি পর্যন্ত পুরো টেনে দেবো।
সময় বেশি দিবি নাকি? চলো নেওয়া ডান, এবার তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। আর আশেপাশে এরকম জুতো বুতো দেখে অ্যাভয়েড করো, দেখাটাকে অ্যাভয়েড করো, কারণ কি বলো তো এখানে এতটা হাওয়া না, মানে এই জন্য এই সমস্ত দিয়ে গার্ড করে, আর যেটা পেতে আমি বসে রয়েছি সেটা দিয়ে গার্ড করে রাখা হয়েছিল। ও খুব সুন্দর হয়েছে। আমি যখনই ম্যাগি বানাই তখন হচ্ছে গিয়ে একটা করে এক্সট্রা মশলা দিয়ে দিই, এতে না মানে এতে ম্যাগিটা আরও বেশি স্পাইসি হয়ে যায়, খেতে না দুর্দান্ত লাগে। চলো খাওয়া শেষ করে তারপরে একবারে বেরোবো। আর সত্যি মানে এই যে এরকম একটা স্মৃতি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, সেটা একটা অভাবনীয় ব্যাপার। মানে এর যে মূল্য কত, যারা এরকম ক্যাম্পিং করে, বা আমরা তো এরকম ফুল ক্যাম্পিং করলাম না, এখানে চাইলে কিন্তু ক্যাম্পিংও করতে পারবে। আর দেখি, এরকম তো আমি জানা ছিল না আমার পরের বার আসলে এখানে একটা ক্যাম্পিং করার ইচ্ছা আছে। এরকম পাশ থেকে নদী একটা চলে গেছে, সামনে এরকম সুন্দর জায়গা, সত্যি মানে অসাম। আর পাশেই দেখো রোড, এই যে জাস্ট ব্রিজটা দেখো, এখানে দেখো গাড়ি গেলে বুঝতে পারবে, এই দেখো গাড়ি যাচ্ছে। সত্যি মানে অসাধারণ অসাধারণ ফিলিং, পুরো একদম মানে এর ফিলটা এক কথায় পুরো একদম মানে মূল্যহীন, যাকে বলে টাকা পয়সা দিয়েও কেনা যাবে না। চলো একবারে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। এবার আমাদের গন্তব্য কিন্তু সোজা গুয়াহাটির দিকে। চলো আমরা তাহলে বেরিয়ে পড়লাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম NH 317 ধরে একদম সোজা গুয়াহাটির উদ্দেশ্যে। আর এই নদীটা যেটা ছিল সেই নদীটা হচ্ছে গিয়ে ভান্ডারী নদী বললো আমাদেরকে, আর বললো যে এলাকাটা বললো হচ্ছে গিয়ে বামনপাড়া, বললো বামনপাড়া ভান্ডারী নদী। আর ভান্ডারী নদীর পাশে আমরা ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো সেটা করলাম, আর সুন্দরভাবে ঠান্ডা জলে স্নান করলাম। আমরা যখন হাসিমারা থেকে এদিকে আসলাম, তারপরে খুঁজছিলাম যে কোথায় এরকম একটা নদী পাবো যেখানে নামিয়ে দেবো। তার তো নতুন অজানা একটা নদী, নামও জানতাম না। ওখানকার এলাকার লোকেদের সঙ্গে যে কথাবার্তা বলে আমি জানতে পারলাম যে ওটা ভান্ডারী নদী, এলাকাটা হচ্ছে কি বামুনপাড়া। আর এটাই একটা মজার ব্যাপার না বাইকে আসলে, যেখানে সেখানে অচেনা জায়গায় দাঁড়াও আর প্রকৃতিটাকে ফিল করো, প্রকৃতিতে থাকা নদী, প্রকৃতিতে থাকা গাছপালা, প্রকৃতিতে থাকা সব প্রত্যেকটা জিনিস একদম পুরো নিখুঁতভাবে এনজয় করো, উপভোগ করো। আর জীবনে যে লাইফে একটা স্মৃতির পালকে আরেকটা জিনিস বা আরেকটা স্মৃতি যুক্ত করো। ঘড়ির কাঁটা এখন 12:09 বাজে, আর আমরা গুয়াহাটি থেকে 317 কিলোমিটার দূরে চিলেপাতার জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। আর এখনও পর্যন্ত গুয়াহাটি দেখাচ্ছে 6 ঘন্টা 41 মিনিট মতন সময় লাগবে, 6 ঘন্টা 41 মিনিট। গুয়াহাটি গেছে সোজা, কালচিনি গেছে বাঁ দিকে, পাটকাপাড়ার ডান দিকে। আচ্ছা, কালচিনি এলাকা জায়গাটা অনেকটা বড়, তার মানে আমরা এখন NH 317 উপরে রয়েছি আর চিলাপাতার জঙ্গল পার করছি। চিলাপাতার জঙ্গলের ভিতর থেকে এত সুন্দর রাস্তাটা, পুরো একদম তোমাদের বলে বোঝানো যাবে না, পুরো মাখনের মতন। একটা জায়গায় তোমার খারাপ নেই, একটা জায়গায় খারাপ নেই, এত সুন্দর লাগছে। আর এই যে জঙ্গলের ভিতর থেকে যে রাইড করছি, বেশ কয়েক জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন আমরা দেখলাম, বেশ কয়েক জায়গায়। আমরা চিলেপাতার জঙ্গল পার করছি, আলিপুরদুয়ার ডান দিকে ঢুকে গেছে 11 কিলোমিটার, আর নলবাড়ি দেখাচ্ছে 228 কিলোমিটার সোজা। আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি, গুয়াহাটি কিন্তু 304 কিলোমিটার। দেখো ডান দিকে ঢুকে গেছে আলিপুরদুয়ার, আর আমরা সোজা চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। দেখো আমরা দেখতে দেখতে NH 27-এ উঠে পড়লাম। NH 27, NH 317টাকে ছেড়ে দিয়ে NH 27-এ উঠে পড়লাম। আর এই ডান দিক দিয়ে NH 27 আসলো, 317-এর সঙ্গে মিল হলো। এবার আমরা NH 27-এ উঠে পড়লাম। এখন আমরা সোজা এই NH 27 ধরে আসামের গুয়াহাটির দিকে চলে যাব। আসামে এখন আমরা এন্টার করিনি, আসামে কিছুক্ষণের মধ্যে এন্টার করব।
আচ্ছা, আমরা এই NH27-এর উপরে আছি, যে NH27 কিন্তু ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লংগেস্ট তোমার বলতে পারো হাইওয়ে, যেটা তোমার হচ্ছে গিয়ে ইস্টের সঙ্গে ওয়েস্ট কানেক্ট করেছে, একদম পুরো গুজরাট থেকে শুরু করে তারপরে তোমার রাজস্থানের পর থেকে MP, UP, বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসামের শিলচরে গিয়ে শেষ হয়েছে কিন্তু এই NH27। আর NH27 তোমার ইস্টের সঙ্গে ওয়েস্টকে কানেক্ট করছে, আর তার জন্য কিন্তু এটাকে ইস্ট ওয়েস্ট করিডোরও বলে। NH317 আমরা ছাড়লাম, ছেড়ে NH27 আসলাম। NH27-এ ওঠার পরে কিন্তু পুরো সিধা, পুরো একদম 4-ওয়ে রাস্তা, 4 লেন রাস্তা, এদিকে 2 লেন, ওদিকে 2 লেন, 4 লেন রাস্তা। রাস্তা ঠিকঠাকই আছে, ওদিকটা একটু ভাঙাচোরা ছিল, তবে ম্যানেজ করার মতন। আর এদিকে রাস্তা মানে উঠোখানি জায়গা পার করলে এদিকে রাস্তা পুরো একদম দেখার মতন। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 12:47, আর আমরা কিন্তু রায়ডাক নদী পার করছি। আর এখনও পর্যন্ত আমরা আলিপুরদুয়ারে রয়েছি। আলিপুরদুয়ার ছেড়ে আমরা আর কিছুক্ষণের মধ্যে বারোবিশা পার করে আমরা আসামে এন্টার করব। তোমরা যে NH27 ডালখোলা থেকে যেটা দেখতে পাও, ঠিক আছে, সেই রাস্তায় মানে জালখোলা জেলে যখন শিলিগুড়ি যখন আসো, সেই NH27 যে ধরো, সেই রাস্তা ধরে সোজা চলে আসলে কিন্তু তোমরা পুরো গুয়াহাটিতে পৌঁছে যাবে। আর এই NH27 ওইখানে যেরকম অবস্থা, তার থেকে কয়েকশো গুণ ভালো অবস্থা কিন্তু এদিকে। পুরো ঝা চকচকে, পুরো মাখনের মতন রাস্তা, 4-ওয়ে লেন, কোথাও লেন 6 লেন হয়ে যাচ্ছে। অসাধারণ রাস্তা। আমরা এখন গোয়াবাড়ি টোল প্লাজা পার করছি, গোয়াবাড়ি টোল প্লাজা। গোয়াবাড়ি টোল প্লাজা পার করে ফেললাম। আর এটা কিন্তু NH27-এর আন্ডারে পড়ে, যেটা তোমার আলিপুরদুয়ারে পড়ছে কিন্তু। আর সামনেই কিন্তু বারোবিশা রয়েছে, বারোবিশা পার করলে আমরা কিন্তু আসামে এন্টার করে যাব। দেখো, ওয়েলকাম টু আসাম। আসামে আমরা ঢুকে পড়লাম। আসামে ঢুকে টোল রোড স্টার্ট হয়ে গেল। আর NH27 কিন্তু আসামের শিলচর পর্যন্ত চলে গেছে। এই NH27 হাইওয়েটা টোটাল 3507 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু কভার করে গুজরাট থেকে আসামের শিলচর পর্যন্ত। আর এটাকে তোমাদেরকে আগে যেমন বললাম, এটাকে কিন্তু সেকেন্ড লংগেস্ট হাইওয়ে বলে ইন্ডিয়ার ভিতরে, যেটা ইস্ট ওয়েস্ট করিডোর নামেও আমরা জানি, কারণ এটা ওয়েস্টের সঙ্গে ইস্টকে একদম পুরোপুরি কানেক্ট করছে। দেখো, আমাদের ওদিকে তো বারোবিশার যেটা ছিল, বারোবিশার কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টে ছিল। কুচবিহার ডিস্ট্রিক্ট পার করে আমরা এদিকে আসামে কিন্তু প্রথম যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে গিয়ে কোকরাঝাড় ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম। এটা সম্ভবত শ্রীরামপুর এরকম একটা জায়গা মনে হলো, দেখলাম মনে হলো। যাই হোক, আমরা কিন্তু কোকরাঝাড় ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আর এদিকে এই দিকটা মানে জাস্ট বর্ডারটা পার করে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প আছে। তোমরা যদি ওদিক দিয়ে যদি আসো, একদম পুরো গোনাগুন্তি যদি পেট্রোল নিয়ে আসো, আসাম থেকে পেট্রোল ভরে তারপরে আসামে ঘুরে বেড়াবে। আসামে কিন্তু পেট্রোলের দাম অনেকটা কম বেঙ্গলের থেকে, তাও নয় করে হয়তো 5-6 টাকা তো কম হবেই। ফুলবাড়ি চলে গেছে 162 কিলোমিটার ডান দিকে। রূপসী এয়ারপোর্ট 41 কিলোমিটার। আর গোসিয়াগাঁও 4 কিলোমিটার গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 260 কিলোমিটার। চলো, আমরা তো সোজাই যাব। আজকে যেমন একটা স্টেট পার করলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে আসলাম, সেরকম কিন্তু কালকেও আমরা আসাম থেকে মেঘালয়ে ঢুকবো। আর তারপরে কালকে থেকে মানে আজকে তো 6 তারিখ, 7 তারিখ থেকে কিন্তু পুরো মেঘালয় ব্লক তোমাদের পরপর পর্যন্ত আসতে থাকবে। আর দেখার মতন জায়গা, সব দেখার মতন জায়গা, এক একটা ভিউ দেখে তোমাদের পাগল করিয়ে দেবো, এরকম টাইপের জায়গা। আর সেই সব জায়গাগুলো কিন্তু আমরা কভার করব। আর তোমরা প্লিজ প্রত্যেক কটা ভিডিও পরপর দেখো। তোমরা যদি নিজের বাইক বা গাড়ি নিয়ে যদি আসো, তাহলে আমার এই ভিডিওগুলো পরপর দেখলে
তোমাদের সুবিধা হবেই হবে। আসামে ঢুকে প্রথম হচ্ছে টোল পড়লো তেলিপাড়া টোল প্লাজা। আসামে ঢুকে কিন্তু প্রথম আমাদের টোল প্লাজা পড়লো তেলিপাড়া টোল প্লাজা। আর তেলিপাড়া টোল প্লাজা পার করছি আমরা এখন, পার করে সোজা চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। NH-27 পরে আছি আমরা। তেলিপাড়া টোল প্লাজা পার করলাম, কোকরাঝাড় ডিস্ট্রিক্টে রয়েছি আসামের। আর এইখানে রাস্তাটা নিয়ে কোনো কথা হবে না, NH-27 নিয়ে কোনো কথা হবে না। 4 লেন রাস্তা, কোনো কোনো জায়গায় 6 লেন রাস্তা। শুধু একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গা যেখানে জনবসতি আছে সেখানে মানে 2-3টা করে 3-4টা করে বাম্পার রয়েছে, যার জন্য একদম মানে গাড়িটা স্লো করে দিতে হচ্ছে। আর এছাড়া পুরো রাস্তা পুরো মাখনের মতন পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস হচ্ছে গিয়ে একটাও খানাখন্দ সেরকম একটা না নেই বললেই চলে, ঠিক আছে। তবে এই বাম্পারগুলো যেগুলো রয়েছে ওগুলো একটুখানি দেখে চালিও। দূর থেকে হয়তো তোমরা নাও বুঝতে পারবে, একটুখানি চোখটা দেখে মানে চোখটা খোলা রেখে চালিও। একদম বাম্পারগুলো ছোটো ছোটো কিন্তু পুরো হার্ডি বাম্পার। দেখো গুয়াহাটি দেখাচ্ছে 230, শিলচর দেখাচ্ছে 533, আর গোয়ালাপাড়া টাউন দেখাচ্ছে 233। আর রাস্তাটা পুরো দেখো কি সুন্দর রাস্তা। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:47। আমরা পল্টন বাজার থেকে 233 কিলোমিটার দূরে, যা কভার করতে 4 ঘন্টা 52 মিনিট, মানে 5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। আর এইখানে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে। এই জায়গাটায় মানে এই রাস্তার উপরে NH-27 উপরে বেশ কয়েক জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। গুয়াহাটি দেখাচ্ছে 224, বিজনি দেখাচ্ছে 74, বঙ্গাইগাঁও দেখাচ্ছে 52 কিলোমিটার। এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন, এরকম ছড়িয়ে ছড়িয়ে কিন্তু রয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন এই NH-27 আসামের উপরে। দেখো এখানে বঙ্গাইগাঁও দেখাচ্ছে 34, বিজলি দেখাচ্ছে 56। আর এটা আমাদের আসামে ঢুকে আরেকটা টোল প্লাজা। এই টোল প্লাজাটা কিন্তু বঙ্গাইগাঁও লেখা ছিল, কিন্তু বঙ্গাইগাঁও তো কিলোমিটার দেখালো 54 কিলোমিটার না 56 কিলোমিটার। এই টোল প্লাজাটা আচ্ছা সোনাপুর টোল প্লাজা, সোনাপুরের কাছাকাছি কিন্তু এই টোল প্লাজাটা আসামের। গুয়াহাটি দেখাচ্ছে 205, আমার এখানে দেখাচ্ছে 214। আমরা NH-27 উপরে আছি আর বাঁ দিকে চলে গেছে ভুটান, আর সোজা চলে গেছে বঙ্গাইগাঁও। আমরা বঙ্গাইয়ের দিকে যাচ্ছি। আর এটা কিন্তু লাউহাটি থেকে বাঁ দিকে চলে গেলে তোমরা ভুটান পাবে, ঠিক আছে, ভুটান পাবে। আর আমরা বাঁ দিকে লাউহাটিকে ফেলে রেখে সোজা চলে যাচ্ছি বঙ্গাইগাঁওয়ের দিকে। বঙ্গাইগাঁও এখান থেকে তাও নাই করে অনেকটাই বাস কাছেই রয়েছে, 50 কিলোমিটার আর নেই। আর গুয়াহাটি এখান থেকে দেখাচ্ছে 203 কিলোমিটার, যা কভার করতে 4 ঘন্টার মতন সময় লাগবে দেখাচ্ছে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 2:12, 4 ঘন্টা যদি লাগে আশা করি 6টা থেকে 6:30টার মধ্যে আশা করি ঢুকে যেতে পারবো। চলো এবার দেখা যাক কি হয়। আমরা NH-27 উপরে রয়েছি আর আমরা কোকরাঝাড় ডিস্ট্রিক্ট পার করে সম্ভবত চেইরাং ডিস্ট্রিক্ট বলে কোনারা ডিস্ট্রিক্টে ঢুকেছি। আর এটা পার করে আমরা সোজা চলে যাচ্ছি বঙ্গাইগাঁওয়ের দিকে। বঙ্গাইগাঁও এখনও পর্যন্ত 17 কিলোমিটার মতন বাকি আছে। আমি তাও তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কনফার্ম করে জানাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে কি চিরাং ডিস্ট্রিক্টের উপর থেকে আমরা কিন্তু যাচ্ছি। আর দেখো পাশে কত কমলালেবু নিয়ে বসেছিল। আর এই উইন্টার সিজনে কমলালেবু নিয়ে তো বসবে, স্বাভাবিক না। ঘড়ির কাঁটা এখন বাজে 2:35। আমরা কিন্তু আসামের বঙ্গাইগাঁও পার করছি। বঙ্গাইগাঁও পার করতে করতে জাস্ট দূরে দেখো পাহাড়ের রেঞ্জটা দেখো কত সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে। আরেকটা তথ্য তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এই দেখো বঙ্গাইগাঁওতে কিন্তু ইন্ডিয়ান অয়েল যে কোম্পানি আছে সেই কোম্পানির কিন্তু তৈল শোধনাগার কিন্তু এই বঙ্গাইগাঁওতে। আর সেই বঙ্গাইগাঁও এখন পার করছি। বঙ্গাইগাঁও এখন পার করে উঠতে পারিনি। আর তার সামনে দেখো এরকম সুন্দর পাহাড়ের রেঞ্জ কিন্তু শুরু হয়ে গেল, যা কিন্তু অপরূপ সুন্দর লাগছে,
ও হো হো, দেখো দেখো দূরে একবার পাহাড়ের রেঞ্জটা দেখো, কি সুন্দর লাগছে। এটা কিন্তু নর্থ বেঙ্গল না, এটা হচ্ছে কি আসাম, আসামের বঙ্গাইগাঁও। আর সেখান থেকে এরকম একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। অসাম ভিউ, অসাম ভিউ। দেখো একবার পাহাড়ের রেঞ্জটা দেখো, জাস্ট দেখো দেখো, জাস্ট কাছ থেকে দেখো পাহাড়টাকে। বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি যাওয়ার পথে এরকম সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ডান পাশে এরকম পাহাড়, বাঁ পাশে এরকম একটা ছোট্ট পাহাড়, আর মাঝখান থেকে এরকম সুন্দর রাস্তা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দেখো এই যে রাখালডুবিতে আমরা চলে এসেছি, ঠিক আছে, বঙ্গাইগাঁও হয়ে রাখালডুবিতে চলে এসেছি। আর রাখালডুবি থেকে ডান দিক দিয়েও গুয়াহাটি যাওয়া যায়, আর বাঁ দিক দিয়েও গুয়াহাটি যাওয়া যায়। আমরা কিন্তু বাঁ দিক মানে সোজা রাস্তাটা ধরে নেব, যেটা হচ্ছে কি 173 কিলোমিটার। আর ডান দিকের রাস্তাটা কিন্তু গেছে প্রায় 240 কিলোমিটার। হ্যাঁ, 40 কিলোমিটার গিয়ে গুয়াহাটিতে তোমাদের ঢুকতে হবে। আমরা কিন্তু NH27 বাঁ দিকটাই ধরে ফেললাম, ডান দিকে কিন্তু গেলাম না, বাঁ দিকটাই কিন্তু ধরে নিলাম আমরা NH27-এ। দেখো ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে কাকাইজানা, দুধনই, রাংজুলি, ধূপধারা, জয়নগর হয়ে গুয়াহাটি। আর বাঁ দিকে চলে গেছে ডাউকিঝাড়, বিজনই, মানিকপুর, সিমলাঝুরি, রাজাঘাট, পাতাঝাড়কুচি, নলবাড়ি, সরাইঘাট ব্রিজ হয়ে গুয়াহাটি। আমরা বাঁ দিকে ধরে ফেললাম। আর এই দেখো, এটা হচ্ছে কি আই নদী। আই নদীর কিছু ড্রোন টেক তোমাদের দেখাই, দেখো কেমন লাগছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টে। আর পাখির চোখে আমার তো বেশ দারুণ লাগলো, দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আর সত্যি মানে এতদিন পরে একটা মানে ড্রোনে ট্রেন, মানে যে ব্রিজের উপর থেকে ট্রেন পাস করছে সেই টেক নিতে পারলাম এতদিন পর, এতদিন পর। যাই হোক, মোটামুটি আমি হ্যাপি, আর তোমরাও ড্রোন দেখে আশা করি হ্যাপি হবে। তা চলো এখন আমরা সোজা চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। গুয়াহাটি এখান থেকে দেখাচ্ছে 168 কিলোমিটার, যা কভার করতে দেখাচ্ছে 3 ঘন্টা 41 মিনিট মতন সময় লাগবে। এবার দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। ঘড়ির কাঁটা এখন 3:16 বাজে, আর আমরা কিন্তু ঢালপাড়া টোল প্লাজা NH27-এর উপরে আসামের, সেটাকে কিন্তু এখন পার করছি। একদম পুরো বাইক লেনে নিয়ে নিলাম, একদম পুরো বাঁ দিক দিয়ে ঘেঁষে চলে যাচ্ছি ঢালপাড়ার টোল প্লাজা পার করে গুয়াহাটির দিকে। গুয়াহাটি থেকে আমরা প্রায় 124 কিলোমিটার দূরে। আর মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি 22, নলবাড়ি দেখাচ্ছে 64। মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বাঁ দিকে ঢুকে গেছে। আমরা কিন্তু এই যে রাস্তাটায় কিন্তু বেশ কয়েকটা কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখতে পেলাম। NH27 এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
দেখো NH27 আমরা বাদিকে চলে যাচ্ছি, আর এদিকে চলে যাচ্ছে কিন্তু NH427। এখান থেকে রয়েছে বরপেটা 12 কিলোমিটার, আমিনগাঁও রয়েছে 92 কিলোমিটার। আমরা কিন্তু এই NH27 ধরেই কিন্তু রয়েছি। NH427-এ কিন্তু চলে যাচ্ছে যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো। আর NH27 ধরে তোমরা মনে করবে যে একদম সোজা গেলে তোমরা গুয়াহাটিতে পৌঁছে যাবে, ব্যাস সোজা কথা। এই টোল প্লাজাটা কিন্তু গলিয়া টোল প্লাজা, আর গলিয়া টোল প্লাজা আমরা এখন পার করছি। একদম বাদিকে নিয়ে নিলাম, বাদিক নিয়ে সোজা পার করে ফেললাম। জেলা কিন্তু বিজলি বা বিজালি, যাই হোক এরকম একটা সামথিং কিছু একটা হবে। ঘড়ির কাঁটা এখন বাজে 4:21। গুয়াহাটি এখনও পর্যন্ত দেখাচ্ছে 89 কিলোমিটার। আর এখান থেকে দেখাচ্ছে নলবাড়ি দেখাচ্ছে 17 কিলোমিটার, রঙ্গিয়া দেখাচ্ছে 38 কিলোমিটার। আর আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি, সম্ভবত 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে। এবার দেখা যাক, বেশি একটা কিলোমিটার বাকি নেই, কিন্তু মানে রাস্তাটা না খুবই সুন্দর, মানে জাস্ট উপভোগ করতে করতে চালাচ্ছি, সেরকম একটা স্পিড আপ নিচ্ছি না। গুয়াহাটি থেকে আমরা এখনও প্রায় 34-35 কিলোমিটার দূরে NH27-এ আছি। আর গুয়াহাটি রিং রোড কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের, গুয়াহাটি রিং রোড। আর এখান থেকে দেখাচ্ছে তেজপুর দেখাচ্ছে 142 কিলোমিটার বাদিকে, গুয়াহাটি দেখাচ্ছে সোজা 36। দেখো গুয়াহাটি রিং রোডে আছি NH27-এর উপরে। আর এটা মনে হয় গুয়াহাটি ঢোকার মুখে সর্বশেষ টোল প্লাজা হতে পারে, দাঁড়াও, কারণ এখান থেকে গুয়াহাটি আর বাকি আছে প্রায় 35 থেকে 36 কিলোমিটারের মতন। আর এই টোল প্লাজাটার নাম হচ্ছে মদনপুর টোল প্লাজা। আর এখান থেকে গুয়াহাটি প্রায় 35 কিলোমিটার মতন বাকি আছে। চলো, আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় 6টা বাজতে যায়, 5:40। দেখা যাক, মনে হয় 6:30 বেজে যাবে ঢুকতে। এবার দেখা যাক কি হয়। আমরা পল্টন বাজার থেকে প্রায় 19-20 কিলোমিটার দূরে। আর এই দেখো ব্রহ্মপুত্র রিভার আমরা পার করছি। এখনও পর্যন্ত সময় লাগবে দেখাচ্ছে 49 মিনিট, কারণ জ্যাম মানে সেরকম একটা বলবো না, সেরকম জ্যাম, সব গাড়ি তোমার যাচ্ছে, দাঁড়িয়ে নেই, মানে কেউ আর মানে লেট করছে না, সবাই তাড়াতাড়ি দেখছি যে চালাচ্ছে। সেরকম একটা জ্যাম বলবো না, জাস্ট মানে একটুখানি গাড়ির চাপটা রয়েছে, গাড়ির চাপটা পার করতে একটু জাস্ট সময় লাগছে। আর 49 মিনিট সময় লাগবে। আমরা পল্টন বাজার পৌঁছাবো, তারপরে দেখা যাক, তার আগে যদি পৌঁছতে পারি তাহলে তো কপাল ভালো। আর আপাতত আমরা ব্রহ্মপুত্র রিভার পার করছি। আর এই ব্রহ্মপুত্র নদীর উপরে যে ব্রিজটা, এটা কিন্তু বেশ বড়, যা দেখে বোঝা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী বেশ চওড়া। অ্যাট লাস্ট আমরা কিন্তু চলে আসলাম গুয়াহাটিতে ঢুকেছি প্রায় ধরে রাখো 7:30 কাছাকাছি, ধরে রাখো 7:30 ঢুকেছি। আর 7:30 ঢুকেছি, তা একদম আমাদের কিন্তু ঢুকেই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই দেখো ক্যাপ্টেন এখানে রান্না করছে। আর এখানে কিন্তু গ্যাসের ব্যবস্থাও আছে, যদিও আমাদের গ্যাস আমরা ইউজ করছি। আর এখানে কিন্তু গ্যাসের ব্যবস্থাও রয়েছে। আর এটা কিন্তু একটা হোমস্টে টাইপের, হোমস্টে বলতে হচ্ছে গিয়ে একদম দেখবে পুরো নিজের মতন করে কিচেন দিয়ে দিয়েছে। পুরো তুমি পুরো কিচেনে, তোমার যদি কিচেনের যদি রান্নার যদি সামগ্রী থাকে তা তুমি তোমার রান্না এখানে করতে পারবে। ওরা কিন্তু গ্যাসটাও প্রোভাইড করছে, জলও দিচ্ছে, বাসনপত্রও দিচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে কি অমরাবতী লজ, কামাখ্যা মন্দিরের থেকে জাস্ট 2 থেকে 2 কিলোমিটারের মধ্যে অমরাবতী লজ। একদম জাস্ট পাহাড়ে ইনক্লাইন করছি, তখনই হচ্ছে গিয়ে এই লজটা, মানে একদম ঢুকে। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়েছে। এবার হচ্ছে গিয়ে আমরা একবারে খেতে বসে পড়বো, খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো। আর ফাইলগুলো একটু ক্লিয়ার করতে হবে। গোপ্রোর ব্যাটারিটা একটু সমস্যা রয়েছে, ওটাকে দেখতে হবে গোপ্রোটা কী অবস্থা রয়েছে না রয়েছে। আর চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। পরের ভিডিওতে কিন্তু বেশ সুন্দর ভিডিও আসছে। আর সেটা তো তোমরা জানো, আমরা কিন্তু এবার কিন্তু পুরো মেঘালয় কিন্তু পা রাখবো। আসাম থেকে মেঘালয় কিন্তু ভিডিওতে চলে যাব। তা প্রত্যেকটা ভিডিও পরপর দেখো, তাহলে কিন্তু আর মিস হবে না তোমাদের। প্রত্যেকটা ব্যাপারে তোমরা জানতে পারবে কোথা থেকে কীভাবে যেতে হবে, কী না করতে হবে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি।
আর কালকে মানে সরি পরের দিনের পরের ব্লগে আমি কিন্তু এই হোটেলটা পুরো ডিটেলসটা দিয়ে দেবো, হোটেলের রুমগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে, আর নাম্বারটাও শেয়ার করে দেবো। তো চলো টাটা বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।